প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের বিষয় রাষ্ট্রবিজ্ঞান, কোর্স কোড 211905। কোর্সের নাম প্রধান বৈদেশিক সরকার সমূহ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। লেকচার নাম্বার 5। লেকচার শিরোনাম মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন বিভাগ। আমি ডক্টর মোহাম্মদ রাজু আহমেদ, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকের ক্লাসে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রের সরকারের নির্বাহী বিভাগের নেতৃত্ব দেন এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে বিশ্বের অন্যতম শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। মার্কিন সংবিধানের ২য় অনুচ্ছেদ যুক্তরাষ্ট্র ও সরকারের নির্বাহী বিভাগ প্রতিষ্ঠা করে। সংবিধান যুক্তরাষ্ট্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করে। রাষ্ট্রপতি এই ক্ষমতার বলে যুক্তরাষ্ট্রীয় আইন প্রয়োগ ও কার্যকর করার পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় নির্বাহী, কূটনৈতিক, নিয়ন্ত্রক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়োগের দায়িত্ব প্রাপ্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ওয়াশিংটন। রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডেলানো রুজভেল্ট সর্বাধিক 4 মেয়াদে দায়িত্ব পালন করেন। গ্রোভার ক্লেভল্যান্ড দুবার অবিচ্ছিন্নভাবে অর্থাৎ 22তম এবং 24তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের 45তম রাষ্ট্রপতি হিসেবে 20 জানুয়ারি 2017 সালে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। সব মিলে 44 জন ব্যক্তি 57টি পূর্ণ 4 বছরের মেয়াদে 45টি রাষ্ট্রপতির পদে দায়িত্ব পালন করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিকে কেন্দ্র করে ফিলাডেলফিয়া সম্মেলনে 2টি মত ছিল। একদল জনগণের প্রত্যক্ষ বা ভোটের দ্বারা, আরেক দল কংগ্রেস কর্তৃক পরোক্ষ রাষ্ট্রপতি নির্বাচনে আগ্রহী ছিলেন। চূড়ান্ত বিচারে একটি নির্বাচক সংস্থার দ্বারা বিশেষ পদ্ধতিতে পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। মার্কিন সংবিধানের 2য় অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি উল্লেখ করা আছে এবং এই নির্বাচন পদ্ধতিটা কিছুটা জটিল, কারণ প্রত্যেকের অঙ্গরাজ্যের স্বতন্ত্র নিয়ম অনুসারে ভোটার তালিকা করা হয়, প্রার্থী বাছাই ও মনোনয়ন করা হয়, ভোট গ্রহণ, ভোট গণনা, ফলাফল সার্টিফাইড করা, ঘোষণা দেয়, এগুলোর মধ্যেও আমরা দেখি যে এই অঙ্গরাজ্যের সমূহের মধ্যে নিয়মের মধ্যে পার্থক্য রয়েছে। মার্কিন রাষ্ট্রপতির যোগ্যতা। রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে অবশ্যই স্বাভাবিক জন্মসূত্রে মার্কিন নাগরিক হতে হবে, অর্থাৎ ন্যাচারাল বর্ন সিটিজেন হতে হবে। কেউ অনুমোদন সূত্রে নাগরিকত্ব পেলে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন করতে পারেন না। দ্বিতীয়ত, কমপক্ষে 35 বছর বয়স হতে হবে এবং রাষ্ট্রপতি পদের প্রার্থীকে অন্তত 14 বছর মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে। রাষ্ট্রপতির অযোগ্যতা। রাষ্ট্রপতি পদে দুবারের বেশি কেউ নির্বাচিত হতে পারবেন না। যদি কেউ অভিশংসনের মামলায় দোষী সাব্যস্ত হলে উনি রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না। যে ব্যক্তি সংবিধান সমর্থন করার শপথ গ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে আমেরিকার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, সে ব্যক্তিও রাষ্ট্রপতি হতে পারেন না। রাষ্ট্রপতি নির্বাচনের দিন 1845 সাল থেকে প্রতি 4 বছর অন্তর নভেম্বর মাসের প্রথম সোমবারের পর প্রথম মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের দিন নির্দিষ্ট করা হয়।
এর প্রক্রিয়াটা, এই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়াটা যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথমে শুরু হয় এটা ককাস এবং প্রাইমারি দিয়ে। এটা মূলত এই দলীয় মনোনয়ন পেতে প্রার্থীকে প্রাথমিক বাছাই প্রক্রিয়া, তাই হলো প্রাইমারি বা ককাস। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক এবং রিপাবলিকান সমর্থকরা তাদের দলীয় প্রেসিডেন্ট প্রার্থী বাছাই করেন। প্রাইমারিতে গোপন ব্যালটে দলীয় সমর্থকরা নিজ নিজ পছন্দের প্রার্থীকে বাছাই করেন। অন্যদিকে ককাস হচ্ছে দলের নিবন্ধিত ভোটার ও কর্মীদের সভা। সবাই প্রার্থী ও তাদের নির্বাচনী ইস্যু নিয়ে আলাপ আলোচনা ও শেষে ভোটের মাধ্যমে একজন প্রার্থী নির্বাচন করে। জাতীয় সম্মেলনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির চূড়ান্ত প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। গ্রীষ্মকালের শেষ ভাগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে রাজ্যগুলি ভোটের মাধ্যমে দলীয় প্রতিনিধি নির্বাচন করে জাতীয় সম্মেলনে পাঠানো হয়। দলীয় প্রতিনিধিরা সেখানে চূড়ান্তভাবে ভোট দিয়ে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করেন। আমরা এই দুইটা পর্যায়ে মূলত আমরা দেখছি যে প্রাইমারি ও ককাস এবং জাতীয় সম্মেলন, এটা হলো দলীয় মনোনয়ন নিশ্চিত করার জন্য এটা নির্বাচনের পূর্বে নির্বাচন বলা যায় এটাকে। রানিং ম্যাট ঘোষণা এবং জাতীয় সম্মেলনের পরই নির্বাচনের কয়েক সপ্তাহ আগে রাষ্ট্রপতি পদপ্রার্থীরা তাদের রানিং ম্যাট হিসেবে উপরাষ্ট্রপতির নাম ঘোষণা করেন। 2016 সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মাইক পেন্সকে এবং ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন টিম কেইনকে তার রানিং মেট হিসেবে বেছে নিয়েছিলেন। যেমন এই বর্তমান যে 2020 সালে যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আমরা কমলা হ্যারিসকে এই ডেমোক্র্যাট পার্টির যে প্রার্থী, রাষ্ট্রপতি প্রার্থী কে দেখেছি যে উপরাষ্ট্রপতি পদে দায়িত্ব তার রানিং মেট হিসেবে ঘোষণা করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প যথারীতি মাইক পেন্সকে নিয়ে এই 2020 সালের ইলেকশনটা করতে যাচ্ছেন। ইলেকট্রাল কলেজ, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন হন মূলত ইলেকট্রাল কলেজে ভোটে। এই ইলেকট্রাল কলেজের সংখ্যা 538 জন। প্রতিটি রাজ্যে ইলেকট্রাল কলেজের সংখ্যা নির্ধারিত হয় জনসংখ্যার অনুপাত দ্বারা। যে দলের প্রার্থী কমপক্ষে ইলেকট্রাল কলেজের 270টি ভোট পাবেন, সেই দল থেকেই প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। তারপর ইলেকট্রাল কলেজের নির্বাচকরা তাদের নিজ নিজ রাজধানীতে 12 ডিসেম্বরের পরে প্রথম সোমবার আনুষ্ঠানিকভাবে তাদের ভোট দিয়ে থাকে। মোট কথা ইলেকট্রাল কলেজের সংখ্যাটা নির্ধারিত হয় হলো যে প্রত্যেকটা অঙ্গরাজ্যের যে জনসংখ্যার উপর ভিত্তি করে এর সংখ্যাটা নির্ধারিত হয়। আমরা দেখেছি মানে একটা ইলেকট্রাল কমপক্ষে 3 জন থেকে 55 জন পর্যন্ত হতে পারে। আমরা সর্বোচ্চ দেখেছি 55 জন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সদস্য। এখানে আমরা জানি যে মানে এটাও নির্ধারিত হয় হলো মূলত জনসংখ্যার অনুপাতে, বিশেষ করে যে রাজ্যে যতজন কংগ্রেসম্যান থাকবেন ওই রাজ্যে অতটা ইলেকট্রাল সংখ্যা থাকবেন, অতজন ইলেকট্রাল থাকবেন। যদি মানে কংগ্রেসের আমরা জানি যে সিনেটের মেম্বার প্রত্যেকটা অঙ্গরাজ্যে 2 জন এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মেম্বার ঠিক হয় হবে জনসংখ্যার অনুপাতে। তো জনসংখ্যা কম হলে কমপক্ষে 1 জন থাকবেন। যেখানে কম আছে সেখানে তাহলে 3 জন, এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মেম্বার হন 1 জন এবং সিনেটের মেম্বার হন 2 জন, 3 জন প্রতিনিধি থাকেন। ঠিক অনুরূপভাবে যেখানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মেম্বার জনসংখ্যা যেখানে বেশি থাকবে সেখানে বেশি হবেন এবং ওর সাথে সিনেটের মেম্বারদের পদটা যোগ করে 2টা যোগ করে যতজন হবেন অতটা ইলেকট্রাল কলেজ সংখ্যা হবে। তো মূলত ইলেকট্রাল কলেজের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনটা প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। তো ইলেকট্রাল কলেজ তাদের ভোটদান শেষ হলে প্রত্যেক অঙ্গরাজ্যের ভোট বাক্স সিল করে রাজধানী ওয়াশিংটনে পাঠান। সেখানে সিনেটের সভাপতি কংগ্রেসের উভয় কক্ষের সদস্যদের সামনে ভোট নির্বাচন পদ্ধতি গণনা ও ফলাফল প্রকাশ করেন। কংগ্রেস
তারপরে জানুয়ারির গোড়ার দিকে ফলাফলকে সুনিশ্চিত করে এবং 20তম সংশোধনী পাশের তারিখের পরে 20 জানুয়ারি তারিখে রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। যদি এর মধ্যে কেউ যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে কি হবে, এটা নিয়েও বলা হয়েছে। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রথম 3 জন প্রার্থীর মধ্য থেকে একজনকে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভার সদস্যগণ গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করেন। এ সময় প্রতিনিধি সভার প্রত্যেকটি অঙ্গরাজ্যের প্রতিনিধিগণ সম্মিলিতভাবে মাত্র একটি ভোট দিতে পারেন, অর্থাৎ প্রতিনিধি সভার সদস্যরা সর্বোচ্চ ভোটপ্রাপ্ত 3 জনের মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করে থাকেন, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মেম্বার। তবে এক্ষেত্রে কমপক্ষে 2/3 রাজ্যের অংশগ্রহণ করা অপরিহার্য। 3 জন প্রার্থীর মধ্যে যিনি প্রতিনিধি সভার সংখ্যাগরিষ্ঠ অংশ ভোট পান তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি একই অঙ্গরাজ্য থেকে নির্বাচিত হতে পারেন না। রাষ্ট্রপতি পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদে উন্নীত হন। এভাবে কেনেডি নিহত হওয়ার পর উপরাষ্ট্রপতি জনসন এবং নিক্সন পদত্যাগ করায় উপরাষ্ট্রপতি জেরাল্ড ফোর্ড রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হয়েছেন। এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের সময় সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থী রাষ্ট্রপতি এবং দ্বিতীয় স্থান অধিকারী উপরাষ্ট্রপতি নির্বাচিত হতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল হলো 4 বছর। রাষ্ট্রপতির পুনর্নির্বাচনের ব্যাপারে সংবিধানে কোনো কিছু বলা হয়নি, শুরুতে বলা হয়নি। প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন তৃতীয়বার রাষ্ট্রপতি হতে অস্বীকার করেন এবং 2 বারের বেশি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত না হওয়ার সাংবিধানিক প্রথার সূচনা উনি করেন। থিওডোর রুজভেল্ট তৃতীয়বার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তবে ফ্রাঙ্কলিন ডেলানো রুজভেল্ট 1932, 1936, 1940 এবং 1944 পরপর 4 বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। 1951 সালে এই সংবিধানের 22তম সংশোধনীর ফলে 2 বারের বেশি কেউ রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন না। রাষ্ট্রপতি পদচ্যুতি করা যায় একমাত্র ইমপিচমেন্টের মাধ্যমে। পদচ্যুতি সম্পর্কিত প্রস্তাব মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় এক বা একাধিক সদস্য উত্থাপন করতে পারেন। প্রস্তাব উত্থাপিত হওয়ার পর প্রতিনিধি সভার বিচার বিভাগীয় কমিটি বা বিশেষ তদন্ত কমিটির নিকট অভিযোগের বিষয়বস্তু পাঠাতে হয়। অভিযোগ পর্যালোচনার পর কমিটিকে প্রতিনিধি সভায় একটি প্রতিবেদন পেশ করতে হয়। কমিটির এই প্রতিবেদন সভায় বিচার বিবেচনার পর সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ইমপিচমেন্টের সমর্থন করলে রাষ্ট্রপতিকে পদচ্যুত করার কারণ দেখিয়ে একটি ইমপিচমেন্ট খসড়া রচনা করা হয়। প্রতিনিধি সভায় অভিযোগটি গৃহীত হলে অভিযোগটি বিচার করার জন্য উচ্চকক্ষ সিনেটে প্রেরণ করা হয় এবং অভিশংসনের বিচার করার জন্য একক ক্ষমতা সিনেটর। যখন সিনেটরগণ এজন্য বৈঠকে মিলিত হবেন তখন তারা শপথ বা স্বীকারোক্তির মাধ্যমে মতামত দিবেন। যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিশংসন বিচার হবে তখন প্রধান বিচারপতি সভাপতিত্ব করবেন এবং উপস্থিত সদস্যদের 2/3 ঐকমত্য ছাড়া কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না। মার্কিন সংবিধানের রাষ্ট্রপতির ক্ষমতার উৎসগুলো হলো সংবিধান। আমরা আগেই বলেছি মার্কিন সংবিধানের সুস্পষ্টভাবে নির্বাহী বিভাগ সম্পর্কিত আলাদা একটা অনুচ্ছেদ রয়েছে, সেখানে মার্কিন সংবিধান রাষ্ট্রপতিকে তার যথাযথ ক্ষমতা প্রদান করেছে। এছাড়া রাষ্ট্রপতি নির্বাহী আদেশ বলে নানা ধরনের ডিক্রি জারি করে উনি ক্ষমতার চর্চা করতে পারেন, ক্ষমতায়িত হতে পারেন। এছাড়া কংগ্রেস আইন প্রণয়ন করে রাষ্ট্রপতিকে ক্ষমতা দিতে পারেন, এটা রাষ্ট্রপতির ক্ষমতা আর একটা অন্যতম উৎস কংগ্রেসের আইন। এবং বিচার বিভাগের পর্যালোচনা, আমরা জানি যে বিচার বিভাগ মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পর্যালোচনা করার ক্ষমতার অধিকারী। কখন কোনো বিষয়ে যদি কোনো বিষয়ে বিরোধ দেখা দিলে, কোনো বিষয়ে যদি সাংবিধানিক কোশ্চেন সামনে আসে তখন বিচার বিভাগ এই পর্যালোচনা করে থাকে। এই বিচার বিভাগীয় পর্যালোচনার মাধ্যমেও রাষ্ট্রপতি অনেক ক্ষেত্রে ক্ষমতায়িত হতে পারেন এবং বিচার বিভাগ যেভাবে স্পেসিফাই করে দেবে রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে, রাষ্ট্রপতি তদ্রূপ ক্ষমতার মালিক হবেন। এই জন্য বলা হচ্ছে যে বিচার বিভাগীয় পর্যালোচনাও হলো
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতার অন্যতম আরেকটি উৎস। এছাড়া আমরা দেখি ৫ নম্বর অন্তর্নিহিত ক্ষমতা, মানুষকে ইনহেরেন্ট ক্ষমতা যেটাকে বলা হচ্ছে, যে এই ক্ষমতাটা আছে সুস্পষ্টভাবে সংবিধানে বলা হয়নি, বাট এই ধরনের ক্ষমতা আছে বলে ধরে নেওয়া হয়। এমন ক্ষমতাও রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করে। আমরা বিশেষ করে জরুরি অবস্থায় রাষ্ট্রপতির যে ক্ষমতার বাড়ানোর প্রবণতাটা এই ইনহেরেন্ট ক্ষমতা বা অন্তর্নিহিত ক্ষমতার মধ্যে পড়ে বলে অনেকে মনে করেন, বা এই রাষ্ট্রপতিরাও এই ক্ষমতাটাকে ইউজ করেছেন। আমরা প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনকেও এই অন্তর্নিহিত ক্ষমতার ব্যবহার করতে দেখি আর কি। সাংবিধানিক রীতিনীতিও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতার অন্যতম আরেকটি উৎস। সাংবিধানিক রীতিনীতির মাধ্যমে অনেক বিষয় এস্টাবলিশড হয়, যেটা মূলত সংবিধানের মধ্যে সুস্পষ্টভাবে লেখা নেই। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান একটা ছোট্ট একটা সংবিধান, এখানে বেসিক ম্যাটার্স গুলোই রয়েছে। তবে এই বেসিক বিষয়গুলোর সাথে এবং এই রাষ্ট্রপ্রধানদের যে চর্চা বা এই কংগ্রেসের যে চর্চা বা বিচার বিভাগের যে চর্চা বা প্রবণতা, এগুলো সাংবিধানিক রীতিনীতির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। এটাও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতার আরেকটি উৎস। রাষ্ট্রপতির বিশেষ অধিকার, আমরা যখন ব্রিটেন পড়েছি তখন দেখেছি যে রাজার বিশেষ অধিকার রয়েছে। তদ্রূপ রাষ্ট্রপতির বিশেষ অধিকার তাকেও বলা হচ্ছে যে রাষ্ট্রপতির কিছু অধিকার রয়েছে, বিশেষ অধিকার রয়েছে, যেটা রাষ্ট্রপতি প্রয়োগ করতে পারেন। তো এটাও একটা ক্ষমতার উৎস হিসেবে পালন করে। রাষ্ট্রপতির ব্যক্তিগত ভূমিকাও এই ক্ষমতার উৎস হিসেবে গণ্য হয়। আমরা দেখেছি যে রাষ্ট্রপতি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সারা বিশ্বের নেতৃত্ব দিয়ে থাকেন। প্রবল ক্ষমতাধর শক্তিধর রাষ্ট্রপতি হলে, অনেক বিচক্ষণ রাষ্ট্রপতি হলে তার যে ব্যক্তিগত ভূমিকা, সেই ভূমিকার কারণে উনি অনেক ক্ষেত্রে এই ক্ষমতার উৎস পরিণত হন। তার ভূমিকাটা এই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতার উৎসসমূহ। এরপর যে আমরা দেখবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান হিসেবে ভূমিকা পালন করে থাকেন, এবং ওনার যে শাসন বিভাগীয় ক্ষমতা ওনার নামে পরিচালিত হচ্ছেন এবং উনি পরিচালনা করছেন। এই শাসন বিভাগীয় ক্ষমতা পরিচালনা করতে যে উনি মন্ত্রীদের সহায়তা নিয়ে থাকেন। আর আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে মন্ত্রীরা হলেন রাষ্ট্রপতির আজ্ঞাবহ কর্মচারী মাত্র। রাষ্ট্রপতির যতদিন আস্থা থাকবে ততদিন ওনারা তাদের পদে দায়িত্ব পালন করতে পারবেন। আদারওয়াইজ তারা এই পদে থাকার তাদের কোনো রাইট নাই। তো যে রাষ্ট্রপতির যে শাসন বিভাগীয় ক্ষমতা পালন করেন, সেগুলো আমরা যদি আরো স্পেসিফিকলি দেখি, তাহলে আইনের প্রয়োগ করেন। সংবিধান অনুসারে রাষ্ট্রপতিকে যথাযথভাবে আইন কার্যকর করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, এবং মার্কিন রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রের সংবিধান, কংগ্রেস প্রণীত আইনসমূহ, যুক্তরাষ্ট্র আদালতের আইন, আন্তর্জাতিক সন্ধি ও চুক্তি প্রভৃতি প্রয়োগ ও কার্যকর করার দায়িত্ব পালন করে থাকে। মূল কথা হলো এক্সিকিউটিভ ক্ষমতাটাই রাষ্ট্রপতি নেতৃত্বে করা হয় এবং রাষ্ট্রপতি নিজেই করেন আইনের প্রয়োগ, যেটা এক্সিকিউটিভ বডির মূল ক্ষমতা, মূল কাজ, আইনের প্রয়োগ করেন। নিয়োগ সংক্রান্ত আমরা জানি যে অন্যান্য শাসন বিভাগের মতোই রাষ্ট্রপতিও গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক পদে নিয়োগদান করে থাকেন। সংবিধান অনুসারে রাষ্ট্রপতি সিনেটের অনুমোদন সাপেক্ষে যুক্তরাষ্ট্র আদালতের বিচারক, কূটনৈতিক দূত, ক্যাবিনেটের সদস্য, বাণিজ্যিক প্রতিনিধি, অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারকে নিযুক্ত করেন। এছাড়া উনি সামরিক বেসামরিক সামরিক পদেও যত গুরুত্বপূর্ণ পদগুলো আছে সবগুলো পদেই উনি নিয়োগদান করার ক্ষমতা প্রাপ্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ব্যাপক সামরিক ক্ষমতা রয়েছে। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বাপেক্ষা শক্তিধর রাষ্ট্র। এই রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান হলেন মার্কিন রাষ্ট্রপতি, এবং তার কর্তৃত্বাধীনই
সশস্ত্র বাহিনী পরিচালিত হয়ে থাকে। তিনি অন্যান্য রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন। রাষ্ট্রপতি এ সম্পর্কিত কার্যাবলী তার যে প্রতিরক্ষা বিভাগ রয়েছে, ডিফেন্স বিভাগ রয়েছে, তার মাধ্যমে সম্পাদন করে থাকেন। রাষ্ট্রপতিকে যুদ্ধকালীন বিশেষ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা তিনি প্রয়োগ করে থাকেন। যুদ্ধকালীন অবস্থায় রাষ্ট্রপতি সামরিক ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে সৈন্য সংখ্যা, সৈন্য প্রেরণ, যুদ্ধ প্রণালী, অস্ত্রশস্ত্র প্রয়োগ এবং যুদ্ধের ব্যবহারিক যাবতীয় কলা কৌশলের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে রাষ্ট্রপতি একক ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপতি যুদ্ধকালীন সময়ে কংগ্রেসের অনুমোদন সাপেক্ষে অধিকৃত যে কোনো অঞ্চলে সামরিক সরকার প্রতিষ্ঠা করতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পররাষ্ট্র সংক্রান্ত ক্ষমতা রয়েছে। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নেতৃত্বে পররাষ্ট্র নীতি পরিচালিত এবং কার্যকর হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি যেহেতু বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্রপতি হিসেবেই বিশ্বের পররাষ্ট্র নীতিটা তার নখদর্পণে থাকতে হয় এবং উনি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকেন এবং সারা বিশ্বের সাথে তার একটা যে যোগাযোগ মেনটেন করা, তার বৈশ্বিক যে স্ট্র্যাটেজি, ওই স্ট্র্যাটেজিগুলো উনি নির্ধারণ করে থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে জরুরি ক্ষমতা দেওয়া হয়েছে। সংবিধানে জাতীয় জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতিকে স্পষ্টভাবে অতিরিক্ত ক্ষমতা প্রদান করে নাই, বাট কিন্তু অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন সংবিধানের প্রণেতারা এই ক্ষমতার ইঙ্গিত দিয়েছেন, কেননা তারা শাসন বিভাগকে আইনসভার চেয়ে দ্রুত কাজ করার জন্য সক্ষম করে গঠন করেছিলেন। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জরুরি ক্ষমতা প্রয়োগ করেন। জরুরি অবস্থার সময় জরুরি, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যে জর্জ ওয়াশিংটন, উনিও জরুরি ক্ষমতা ব্যবহার প্রথার সৃষ্টি করেন এবং উনি এই ক্ষেত্রে জরুরি ক্ষমতা প্রয়োগ করতে যে তিনি ইভেন বিচার বিভাগের যে নির্দেশনা, এই নির্দেশনাটাকে উনি অপেক্ষা করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা জানি যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসন বিভাগের নেতৃত্ব দিলেও মার্কিন যুক্তরাষ্ট্রের যে চেক অ্যান্ড ব্যালেন্স নীতির কারণে, ক্ষমতার ভারসাম্য ও নিয়ন্ত্রণ নীতির কারণে তিনি অন্য দুইটা বিভাগের উপরও তার ক্ষমতা প্রয়োগ করতে পারবে না, ক্ষমতা বা কার্যাবলী তার দেখাতে পারেন আর কি। আমরা এ পর্যায়ে আমরা আইন বিষয়ক ক্ষমতা মানে লেজিসলেটিভ যে পাওয়ার গুলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি যে দায়িত্বগুলো পালন করেন তা নিয়ে আলোচনা করব। প্রথম ক্ষমতা হলো কংগ্রেসে বাণী প্রেরণের ক্ষমতা। মার্কিন সংবিধানের 2 ধারা অনুসারে রাষ্ট্রপতি কংগ্রেসের কাছে দেশের অবস্থা সম্পর্কিত বাণী পাঠাতে পারে। মার্কিন রাষ্ট্রপতি প্রতি বছরের শুরুতে কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে বার্ষিক জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন, যে ভাষণটার নাম হলো দ্য স্টেট অফ দ্য ইউনিয়ন। এই ভাষণে মূলত বিশেষ করে তার যে বাণী বা ভাষণ, এই ভাষণগুলোতে বাজেট বক্তব্য, জাতির অর্থনৈতিক প্রতিবেদন, রাষ্ট্রপতির আইনগত এজেন্ডা এবং জাতীয় অগ্রাধিকার প্রস্তাব করার অনুমতি দেয়। বিশেষ অধিবেশন আহ্বান। মার্কিন রাষ্ট্রপতি সংবিধানের 2য় অনুচ্ছেদ অনুসারে কংগ্রেসের বিশেষ অধিবেশন আহ্বান করতে পারেন। জরুরি প্রয়োজনে তিনি কংগ্রেসের উভয় কক্ষ বা যে কোনো একটি কক্ষের বিশেষ অধিবেশন আহ্বান করতে পারেন। মার্কিন জনমতকে রাষ্ট্রপতির সপক্ষে প্রভাবিত করতে পারলে কংগ্রেস তার আইন বিষয়ক সুপারিশকে অগ্রাহ্য করতে পারেন না। আমরা ইউজুয়ালি দেখি যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি আইনসভার অধিবেশন আহ্বান করেন না, তবে মার্কিন রাষ্ট্রপতি বিশেষ অধিবেশন আহ্বান করার ক্ষমতা প্রাপ্ত সাংবিধানিকভাবে। বিল অনুমোদন। কংগ্রেসে পাশ হওয়ার পর সংবিধান সংশোধনী বিল ছাড়া অন্যান্য সকল বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠাতে হয়। কংগ্রেসের কোনো বিল অনুমোদনের জন্য যদি আসে, তাহলে এই বিলটির সাথে যদি রাষ্ট্রপতি একমত হন, তাহলে এই বিল প্রাপ্তির 10 দিনের মধ্যে এটা
আইনে পরিণত করার জন্য রাষ্ট্রপতি স্বাক্ষর করতে পারেন। তবে যদি রাষ্ট্রপতি মনে করেন এই বিলের বিরোধিতা করবেন, তবে তিনি এই বিলকে পরিবর্তনের পরামর্শ দিয়ে ভেটো বার্তা দিয়ে বিলটি আবার কংগ্রেসে ফেরত পাঠাতে পারেন। আবার আমরা জানি যে রাষ্ট্রপতির পকেট বিল নামক একটি বিল রয়েছে, যে সে আমরা কংগ্রেসের শেষের দিকে যদি সময় না থাকে তখন রাষ্ট্রপতি এটা অনুমোদনও দেন না, আবার এটা ফেরতও পাঠান না। এমন অবস্থায় কংগ্রেসের অধিবেশন শেষ হয়ে গেলে এই বিলটা এমনিই মারা যায়। এই বিলটাকে আমরা জানি যে পকেট ভেটো নামে পরিচিত। রাষ্ট্রপতি বিল সংক্রান্ত এই তিনটার অবস্থান নিতে পারেন, হয় বিল স্বাক্ষর করবেন, প্রেরণ করবেন, অথবা রেখে দিবেন। এই তিনটা অবস্থায় আমরা উদ্ভূত হতে দেখি। আইনের প্রস্তাব কংগ্রেসের যে কোনো আইন প্রণয়নের উদ্যোগ নিয়ে তার বেশিরভাগ নির্বাহী বিভাগের উদ্যোগ খসড়া প্রণয়ন করে। রাষ্ট্রপতি কংগ্রেসের বার্ষিক এবং বিশেষ বার্তায়, ইউনিয়নের বার্ষিক বক্তৃতা এবং কংগ্রেসের যৌথ অধিবেশন সহ ব্যক্তিগতভাবে আইনের প্রস্তাব করতে পারেন। রাষ্ট্রপতির কে বার্ষিক আনুমানিক আয় ব্যয়ের একটি হিসাব কংগ্রেসের কাছে পেশ করতে হয়। 1921 সালের বাজেট ও হিসাব সংরক্ষণ আইন অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেটে তৈরির জন্য রাষ্ট্রপতির উপর অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা। যদিও এর জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয়, তবে রাষ্ট্রপতি পরিপূরক ব্যয় বরাদ্দেরও দাবি করতে পারেন। এটা হলো রাষ্ট্রপতির অর্থ সংক্রান্ত ক্ষমতা। নির্বাহী আদেশ জারির ক্ষমতা, আমরা জানি যে রাষ্ট্রপতির যখন অধিবেশন থাকে না বা বিধি প্রবিধি নির্দেশনাবলী ইত্যাদি জারি করতে করে রাষ্ট্রপতি নির্বাহী আদেশ মাধ্যমে আইন প্রণয়ন করতে পারেন। নির্বাহী আদেশ বলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি দ্বারা প্রদত্ত একটি নির্দেশ যা ফেডারেল সরকারের কার্যক্রম পরিচালনার একটা আইনি ভিত্তি দেয়। রাষ্ট্রপতি ক্ষেত্র বিশেষে গুরুত্বপূর্ণ সমস্যাদের উপর অস্থায়ী কমিশন গঠন করতে পারেন। তারপর কমিশন যাতে তার অভিপ্রায় অনুসারে সুপারিশ করে, সেই উদ্দেশ্যে তিনি তার প্রভাব খাটিয়ে থাকেন। রাষ্ট্রপতি তারপর কমিশনের সুপারিশকে কার্যকর করার জন্য কংগ্রেসকে অনুরোধ করে থাকেন। ইতিমধ্যে আমরা বলেছি যে রাষ্ট্রপতির কিছু বিচার বিভাগীয় ক্ষমতা রয়েছে। তার অন্যতম হলো বিচারকদের নিয়োগ ক্ষমতা। রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রের আপিল আদালত এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সদস্যদের সহ ফেডারেল বিচারপতিদের মনোনয়নের ক্ষমতা রয়েছে। তবে এই মনোনয়ন গ্রহণের আগে রাষ্ট্রপতিকে অবশ্যই সিনেটের অনুমোদন বা সিনেটের নিশ্চয়তা প্রয়োজন হয়। ক্ষমা মঞ্জুর, অন্যান্য দেশের রাষ্ট্রপতির ন্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিও অপরাধীকে ক্ষমা করতে পারে। মার্কিন সংবিধানের দুই অনুচ্ছেদ অনুযায়ী অপরাধীকে ক্ষমতা করতে দেয়া হয়েছে, ক্ষমতা করার ক্ষমতা দেওয়া হয়েছে। ইমপিচমেন্ট ছাড়াও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অন্য যে কোনো অপরাধে দণ্ডিত অপরাধীদের দণ্ডাদেশ রাষ্ট্রপতি স্থগিত রাখতে পারেন, হ্রাস করতে পারেন বা ক্ষমা প্রদর্শন করতে পারেন। একবার ক্ষমা করা হলে অপরাধের সমস্ত শাস্তি মওকুফ হয়। রাষ্ট্রপতি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কেবল রাষ্ট্রেরই নেতৃত্ব দেন না, উনি নিজ দলেরও নেতা হিসেবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাষ্ট্রপতি স্বয়ংক্রিয়ভাবে দলের প্রধান হন। তিনি নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণকারী রাজনৈতিক দলের নেতা। রাষ্ট্রপতি কংগ্রেসের তার দলের আইনি এজেন্ডা নির্ধারণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক ও দেশীয় নীতি নির্ধারণ করা ও তা বাস্তবায়নে তিনি তার দল এবং দলের মাধ্যমে কংগ্রেসকে প্রভাবিত করতে পারেন। আমরা ইতিমধ্যে বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতা নন, উনি বিশ্ব নেতা হিসেবে বৈশ্বিক রাজনীতিতে মার্কিন রাষ্ট্রপতির ভূমিকা সুপ্রতিষ্ঠিত। সাম্প্রতিক বছরগুলোতে রাষ্ট্রপতির বৈশ্বিক ভূমিকার ফলে তার ক্ষমতার পরিধিকে আরো সম্প্রসারিত করেছে
বিশেষ করে দুটি বিশ্বযুদ্ধ, স্থায়ী যুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থা বিনির্মাণে মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় ভূমিকা রাখা। আর এখানে এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ভূমিকাই খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় এবং খুবই সারা বিশ্বে তার ভূমিকাটাকে গুরুত্ব দিয়ে থাকে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতার ক্রমবিকাশ সম্পর্কে এখন আলোচনা করব। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ব্যাপক ক্ষমতাধর একজন রাষ্ট্রপতি এবং উনার ক্ষমতা ক্রমেই দিন দিন বাড়ছে। এই ক্রম বিকাশমান ক্ষমতার কারণ বা উৎসগুলো কি, এই যে এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি রাষ্ট্রবিজ্ঞানীদের একটা কেন্দ্রীয় আলোচ্য বিষয় এবং এই শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি আইন বিভাগের ক্ষমতা হ্রাস পাচ্ছে স্বাভাবিকভাবে, যেহেতু একটা হ্রাস বৃদ্ধি পায় স্বাভাবিকভাবে অন্য একটা হ্রাস পায়। এতে শাসন বিভাগের স্বেচ্ছাচারিতাও বাড়ে। আর এটার পিছনে নানা ফ্যাক্টর কাজ করেছে, যে একটা দেশের রাজনৈতিক কাঠামো, নেতৃত্ব, পরিবেশ, জনগণের মানসিকতা, এইসব ফ্যাক্টরগুলো এই রাষ্ট্রপতির বা নির্বাহী বিভাগের ক্ষমতা বৃদ্ধির জন্য ভূমিকা রাখছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা বিকাশের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। আমরা যেসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতার ক্রমবিকাশ পাচ্ছে তার মধ্যে আমরা দেখি যে অর্থনৈতিক সংকট, যুদ্ধ, পরিবহন, যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ণ উন্নতি, বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার অভাবনীয় বিকাশ, এগুলোর কারণে মূলত এই নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ছে। তো এই ক্ষমতা বাড়ার কারণে এই স্বাভাবিকভাবে আইনসভার ক্ষমতাটা হ্রাস পাচ্ছে। আইনসভার ক্ষমতা হ্রাস পেলে যেটা হয়, আইনসভা সাধারণত জনগণের প্রত্যক্ষভাবে নির্বাচিত ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। আইনসভার সাথে জনগণের একটা প্রত্যক্ষ যোগাযোগ থাকে আইন বিভাগের সদস্যদের সাথে। এতে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগের যদি ক্ষমতা বৃদ্ধি পায়, তাহলে আইন বিভাগের ক্ষমতা হ্রাস পায়, যা আলটিমেটলি জনগণের ক্ষমতার উপরে একটা প্রভাব পড়ে। যে সকল কারণে আমরা দেখি এটা হলো সাংবিধানিক ব্যবস্থা। সাংবিধানিক ব্যবস্থা এমন একটা ব্যবস্থা তৈরি করে রেখেছে যে নির্বাহী কর্তৃত্ব রাষ্ট্রপতিকে দিয়ে দেওয়া হয়েছে এবং এক্সক্লুসিভলি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা আমরা দেখি যে এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ব্যবস্থা বিদ্যমান। এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কারণে আর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ক্ষমতা অপ্রতিহত হয়ে থাকে। বিশেষ করে শাসন বিভাগ যেহেতু উনি চর্চা করেন, যেহেতু আইনের বাস্তবায়ন ওনারা করেনি, আইনের বাস্তবায়ন করতে এক্সক্লুসিভ দায়িত্ব রাষ্ট্রপতিকে দেওয়ার কারণেই মূলত এর ক্ষমতাটা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। এবং রাষ্ট্রপতির পদেরও একটা ভূমিকা রয়েছে। রাষ্ট্রপতির পদ গুরুত্বপূর্ণ হিসেবে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এট এ টাইমে নির্বাহী প্রধান হিসেবে ভূমিকা পালন করছেন। তার এই যে দ্বৈত রোল, একই সাথে রাষ্ট্রপতির রাষ্ট্রপ্রধানের দায়িত্ব এবং নির্বাহী প্রধানের দায়িত্ব, এই দুইটার দায়িত্ব একই সাথে পালনের কারণেও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতার বিকাশ লাভ করছে। এবং মার্কিন কংগ্রেসের একটা ভূমিকা রয়েছে। আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে কংগ্রেসও আইন প্রণয়ন করে, মার্কিন কংগ্রেস এই রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কংগ্রেস আইন প্রণয়ন করে অর্থ বিল সংক্রান্ত বা বাজেট প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা নির্বাহী বিভাগকে হস্তান্তর করেছে। এই বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতার কে আরো বৃদ্ধি করছে। এবং বিচার বিভাগে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিদের ভূমিকা বা ক্ষমতা প্রসারিত করার ক্ষেত্রে একটা রোল প্লে করেছে। বিচার বিভাগ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতার চর্চার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই চুপ থাকে, অথবা কখনো কখনো দেখা যায় যে বিচার বিভাগ রাষ্ট্রপতিকে স্বতঃপ্রণোদিত হয়ে কিছু দায়িত্ব দিয়ে দেওয়া হয়। এবং আমরা এই জাতীয় অনেকগুলো ব্যবস্থা দেখেছি যে বিচার বিভাগ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং যুক্তরাষ্ট্রের আমলাতন্ত্রের বিকাশ এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমলাতন্ত্র মূলত নিয়ন্ত্রণ করে মার্কিন রাষ্ট্রপতি। আর আমলাতন্ত্র যেহেতু অতি শক্তিশালী এবং এই শক্তিশালী আমলাতন্ত্র যেহেতু রাষ্ট্রপতির প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকে, স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি ক্ষমতা আর ব্যাপক হয়, বিশাল হয়। হ্যাঁ,
এবং রাষ্ট্রপতির প্রশাসনিক নিয়ন্ত্রণও রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান হিসাবে এবং নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রশাসনিক নিয়ন্ত্রণ ব্যাপক থাকে। এই ক্ষমতাটা তাকে তার ক্ষমতাকে সম্প্রসারিত করার ক্ষেত্রে সহায়তা করেছে। তথ্যের প্রবেশগম্যতা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকাটাই গুরুত্বপূর্ণ। আমরা জানি রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ তথ্য, এই তথ্যের ক্ষেত্রে তথ্যের অ্যাক্সেসের ক্ষেত্রে রাষ্ট্রপতির যে সুবিধা পেয়ে থাকে, অন্য কোনো বিভাগ এত সুবিধা পেয়ে থাকে না। তার স্বাভাবিকভাবে যেহেতু তার প্রবেশগম্যতা আছে এবং সে নিয়ন্ত্রণও করতে পারে, এই জন্য তার ক্ষমতাটা আরো বিকশিত হচ্ছে। মিডিয়া এবং রাষ্ট্রপতির একটা ভূমিকা রয়েছে। মিডিয়া সবসময় রাষ্ট্রপতিকে হাইলাইট করে থাকে। মিডিয়া অন্যান্য বিভাগের চেয়ে মিডিয়ার আলোটা সবসময় রাষ্ট্রপতির উপরেই পড়ে। এই জন্য রাষ্ট্রপতি একটা ক্ষমতাধর হিসাবেই প্রতিভাত হয় এবং প্রকাশ পায় এবং রাষ্ট্রপতির ক্ষমতা ক্রমে বাড়ে। মিডিয়ার একটা রোল আছে। জনগণের আস্থা ও বিশ্বাস, জনগণ এই রাষ্ট্রপতির নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকে অনেক ক্ষেত্রে, এবং তারা বহুবিধ নেতৃত্বের যে একজন নেতার প্রতি তাদের যে আস্থা বিশ্বাস, এবং সেই আস্থা বিশ্বাসের কারণে এই রাষ্ট্রপতি ক্ষমতা বাড়তে পারে। এছাড়া সামরিক এবং গোয়েন্দা ক্ষমতা, যে আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সে সামরিক বাহিনীর সর্বাধিনায়ক, এবং তার সামরিক যে কোনো যুদ্ধ করা বা সামরিক বাহিনীর ডিপ্লয়মেন্ট বলেন, সামরিক বাহিনীর সংগঠন, এগুলোর ক্ষেত্রে তার খুব গুরুত্বপূর্ণ সামরিক নিয়োগের ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে। এবং গোয়েন্দারা রাষ্ট্রপতির প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকে বলেই রাষ্ট্রপতির ক্ষমতা আরো বিকাশমান। এবং আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পারমাণবিক যে অস্ত্র রয়েছে সেই অস্ত্রের নিয়ন্ত্রকও বটে। এই সকল কারণে মূলত এই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আরো বেশি ক্ষমতাধর হচ্ছে। এবং সরকার দ্রুত কাজ করার প্রয়োজনে অনেক ক্ষেত্রে রাষ্ট্রপতির উপরে জনগণ বিশ্বাস করে, বা সরকারও দ্রুত কাজ করার জন্য রাষ্ট্রপতির উপর বিশ্বাস করে আইনসভাকে উপেক্ষা করে, বা আইনসভা প্রতি তারা অতটা আস্থাশীল থাকে না। স্বাভাবিকভাবে সরকার দ্রুত কাজ করার প্রয়োজনে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে, যা তার ক্ষমতাকে সম্প্রসারিত করতে ভূমিকা রাখে। বিশেষ করে আমরা দেখেছি যে মানে নিউ ডিল কর্মসূচির ক্ষেত্রে আমরা রুজভেল্টকে দেখেছি যে উনি অনেক ক্ষেত্রেই অনেক কিছুকে উপেক্ষা করেছেন সময়ের প্রয়োজন মেটানোর জন্য। এইসব বিষয়ে রাষ্ট্রপতির ক্ষমতাটাকে আরো বিকশিত করেছে। দল ব্যবস্থার উদ্ভব ও বিকাশ মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার বিকাশের সহায়ক হয়েছে, কেননা এই দল ব্যবস্থার উদ্ভবের কারণে এবং রাষ্ট্রপতি দলের নেতা হিসেবে, দলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে সে ভূমিকা রাখে থাকেন। এটা সরকারের ভেতরে এবং বাইরে সে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে, দলীয় সংহতি বজায় থাকার কারণেও দল এই রাষ্ট্রপতির ক্ষমতা আরো ব্যাপকভাবে বিকাশমান হচ্ছে। এবং জাতীয় নেতা হিসেবে রাষ্ট্রপতি খুবই পরিচিত থাকেন, যা অন্য কোনো নেতা পক্ষে সম্ভব হয় না। স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়ে থাকেন। বৈদেশিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং রাষ্ট্রপতির ভূমিকার কারণে অন্য দেশের সাথে সম্পর্ক বা যুদ্ধ বা চুক্তি এই বিষয়গুলো নির্ধারিত হয়ে থাকে। রাষ্ট্রপতি এগুলো নির্ধারণ করে থাকেন। এই সকল কারণে এই রাষ্ট্রপতির ক্ষমতা দিন দিন বাড়ছে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।